শুক্রবার মানেই রুটিন লাইফ ছিল, মানুষের কাছে শুক্রবার মানে ছুটির দিন। আর আমাদের এই 15 বছরের শুক্রবার মানে ছিল কাশিমপুর অথবা কেরানীগঞ্জ। তো শুক্রবারের একটা বেলায় থাকতো আমরা কাশিমপুরে যাব, যেখানে যাব, দেখতে যাব, আমাদের উৎসব হইতো শুক্রবার দিন এরকম। তো এরকম প্রত্যেকটা গল্প আছে। আব্বু যখন প্রথম অ্যারেস্ট হয় তখন আমার বয়স 9 বছর বয়স, আমি ক্লাস 2তে পড়ি। তো ওই সময়ের অনেক স্মৃতি, আমি তখন ক্লাসে সেকেন্ড হয়েছিলাম। একটা ইমোশনাল গল্প আমি না বললে আজকে নিজেকে তৃপ্ত মনে করব না। আমি তখন প্রথমবারের মতো ক্লাসে দ্বিতীয় হয়েছিলাম। তো তখন আমার রেজাল্ট দেওয়ার সম্ভবত 2-3 মাস আগে আব্বু অ্যারেস্ট হলো। তো আমি কোর্টের ওই বারান্দা থেকে বলার সুযোগ ছিল না যে আব্বু আমি সেকেন্ড হয়েছি, দ্বিতীয় হয়েছি, বলার সুযোগ ছিল না। তো আমাকে এক আঙ্কেল, আমার প্রিজন ভ্যানে আপনারা দেখছেন উপরে অনেক জায়গা, অল্প জায়গা থাকে, তো আমাকে এক আঙ্কেল তার কাঁধে নিল। আমি ওই কাঁধে দাঁড়িয়ে আমার রেজাল্ট শিটটা এভাবে তাকিয়ে দেখেছিলাম যাবো আমি সেকেন্ড হয়েছি। তো এইভাবে আমাদের দিনগুলো পার হয়েছে। আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য, আমরা 4 ভাই বোনের 2 ভাই বোনের বিয়েই হয়েছে আব্বু জেলখানার ভিতরে থাকতেন। আমার ভাইয়ের পড়াশোনা, বিয়ে, চাকরি সব কিছু আব্বু থাকতেই, জেলখানার মধ্যে থাকতেই আমার পড়াশোনা, আমি হিফ শেষ করেছি, আমার বিশ্ববিদ্যালয় সব কিছু আমাদের মতো করে হয়েছে। এবং আমরা এই কষ্টের থেকে বড় জিনিস, আমরা এর যে প্রতিদান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের চেষ্টার থেকেও বেশি ফল আমরা পেয়েছি। তো আব্বুর দোয়া ছিল এবং মজলুমের দোয়ার যেই পরিব্যাপ্তি সেটা আপনারা সকলেই জানেন। তো এই জীবনগুলো বাংলাদেশের ফিরে না আসুক, এই বইগুলো ইতিহাস হয়েই থাকুক, আবার যাতে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এরকম বই না লেখে লৌহ কপাটের অন্য জীবন, তারা লেখুক বাংলাদেশের অন্য জীবন, তারা লেখুক নতুন বাংলাদেশের অন্য জীবন, 24-এর অন্য জীবন, এইভাবে বই লেখুক। লৌহ কপাটের অন্য জীবন এখানে শেষ হোক, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই। একটা জীবন রাজনীতিবিদের জীবনের সাথে তার সংশ্লিষ্ট, তার পরিবার, তার সমাজ, তার দল যেভাবে লেগে থাকে, যেভাবে সাফারার হয়, এটা খুব কঠিন ব্যাপার। আমি বললে হয়তো আপনারা বুঝবেন, যাদের ফ্যামিলি এখানে অনেকেই হয়তো সাফারার ছিলেন, তারা বুঝবেন কীভাবে একটা দিন যায়, রাত যায়, সময় যায়। আমরা মিন্টুটা মনে আছে, আমি খুব ছোট তখন, 12-13 বছর বয়স। আমার এক চাচা ছিলেন, আব্বুর সাথে থাকতেন, আবুল কালাম। তো উনি আব্বুকে তখন রিমান্ডে নিয়ে আসবে, তাকে আমরা শুনছি যে তাকে নির্যাতন করা হবে। যিনি আইও ছিলেন তিনি বলছেন যে তার সাথে যোগাযোগ করে, তিনি বলছেন যে কিছু টাকা দিলে তাকে নির্যাতন করবেন না, তাকে শরীরে স্পর্শ করবেন না। তো সেই মিন্টু রোডের হাতে হাতে পায়ে পায়ে আমরা তখন হেঁটে হেঁটে বেরিয়েছি, যাতে করে আমরা তার কিছু করতে পারি। এই দিনগুলো সবার ছিল। তো এই ইতিহাসের সমাপ্তি হোক, সেই জায়গা থেকেই আমি আবেদন রেখে একটি গানের কিছু অংশ শোনানোর চেষ্টা করছি। আমাদের সকলের পরিচিত খুব ভালো গান, আল্লাহকে যারা বেসেছে ভালো। এবং আমাদের সকলের জীবন তো আল্লাহর কাছে, আল্লাহর দিকেই তাকানো। এই রাস্তার পথিক আমরা, কেউ শহীদ হয়ে গেছেন, কেউ জীবনে বেঁচে আছেন, জীবন্ত শহীদরা এখানে অনেকেই আছেন। তো এই গানটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি। পারে আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পেশায় একজন আইনজীবী হওয়ার কারণে যখন হাসিনার নির্যাতনের জোর বাড়তে থাকলো, জেলখানায় আইনজীবী হিসেবে এতবার যেতাম, মাঝে মাঝে আমরা আইনজীবীরা দুষ্টুমি করে বলতাম যে বাংলাদেশের ধনাঢ্যরা সেকেন্ড হোম করেন মালয়েশিয়াতে, ইউরোপে। আমরা যারা তৎকালীন বিরোধী দলে ছিলাম, আমরা বলতাম যে আমাদের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। কিছুদিন পর আমার পিতা গ্রেফতার হয়ে জেলখানায় যান। প্রতি সপ্তাহে জেলখানা যেতে হতো। আমার শিশুকন্যারা জিজ্ঞেস করতো, বাবা আমরা এতবার ওখানে কেন যাই? দুষ্টুমি করে বলতাম যে ওখানে তো দাদু আছে। ওরা জেলখানার নাম বলতো দাদুর বাসা। প্রত্যেক শুক্রবার আমরা দাদুর বাসা যেতাম। তারপর শুরু হলো আমার অন্ধকার জীবন, যেখান থেকে কখনো জীবিত ফিরবো কিনা এই আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ যখন তার অপার করুণায় দ্বিতীয় জীবন ভিক্ষা দিলেন,
বের হয়ে জানতে পারলাম আমরা যারা অন্ধকারে ছিলাম আমরা তুলনামূলক ভালোই ছিলাম, আমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ছিলাম, শুধু একমাত্র কবর এবং কবরের পরবর্তী জীবন ছাড়া কোনো চিন্তা মাথায় ছিল না। কিন্তু যারা বাইরে ছিলেন তারা কত দুর্বিষহ জীবনযাপন করেছেন। আমাদের আজকের যে বই লিখছেন, কতটি বছর কতটি ঈদ উনি পরিবার ছেড়ে কাটিয়েছেন। আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা একবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি। কাদের আত্মদানে, কাদের চোখ হারানো, পা হারানো, জীবনের স্বপ্ন হারানোর বিনিময় তাদেরকে আমরা কতটুকু মনে রাখতে পারছি। আমার সৌভাগ্য ছিল মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে জুলাই বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যেতে থাইল্যান্ডে। কারো গলা থেকে নিচ পর্যন্ত অবশ, কারো পেটে যন্ত্র লাগানো, যন্ত্র ছাড়া তিনি মলত্যাগ করতে পারেন না। অধিকাংশ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না, টকবকে তরুণ কিশোর। কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো আমাদের তাকে, আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনোদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না, এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা কি নতুন বন্দোবস্ত পাবো? আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয়, সেবক হতে বাধ্য হবে? মাননীয় বিরোধী দল নেতার হাত ধরে একজন প্যারালাইজড কিশোর, যে এই ক্লাস 8-এ থাকতে গুলিবিদ্ধ হয়ে এখন আর কোনোদিন হাঁটবে না, তাকে আমাদের বিরোধী দল নেতা জিজ্ঞেস করলেন যে তোমার কি করতে পারি তোমার জন্য? সে তার হাত ধরে বলেছিল, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত করুন, যাতে আমাদের এই আত্মত্যাগ বৃথা না হয়। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে সারা দেশবাসী এবং সারা বিশ্বে অবস্থানত প্রবাসী থেকে বলতে চাই, যাদের জন্য আমরা আবার আজকে স্বাধীন, যাদের জন্য আমরা আবার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তাদের দাবি এবং আপামর জনগণের সবার দাবি, বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে এমন একটি ব্যবস্থায় যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং শেষ পর্যন্ত মূল ক্ষমতার উৎস জনগণ এবং তাদের কাছে জবাবদিহিতার কাছে থাকবে। এবং সেই জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। আসুন তাদের প্রতি ঋণ আমরা শোধ করি, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গণরায়কে বাস্তবায়ন করে সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। সবাই এই বইগুলো পড়বেন, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের পড়াতে হবে যাতে তারা ভুলে না যায় কত রক্তের বিনিময়, কত চোখের পানির বিনিময়, কত হারানোর স্বপ্নের বিনিময়ে পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা। আল্লাহ এই বাংলাদেশের মাটিতে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরিয়ে না আনুক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক যতদিন পর্যন্ত বাংলাদেশ সব আছে। এই দোয়া করে শেষ করছি। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদকায়ে জারিয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যমের কথা বলেছেন, আল ইলমু বিমা ইয়ানতাফাউ বিহি, ওই এলেম যার মাধ্যমে মানুষের উপকার হয়। এটা হচ্ছে লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করা, জাতিকে জাগ্রত করার একটা বড় মাধ্যম হিসেবে লেখালেখির এই জায়গাটা মানুষকে তার মৃত্যুর পরেও জাগিয়ে তোলে, জাগিয়ে রাখে। আমরা যখন অধ্যাপক গোলাম আজম স্যারের বইগুলো পড়ি, মনে হয় ওই সময়ের সাথে আমাদের একটা ব্রিজিং তিনি করে দিচ্ছেন, তিনি নিজেই কথা বলছেন আমাদের সাথে। বইগুলো হচ্ছে সবসময় মানুষের সাথে, পাঠকের সাথে কথা বলে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্কটা অনেক আগে থেকে, কারণ খুলনাতে আমারও বাড়ি, ভাইয়েরও বাড়ি। ছোটোবেলায় যখন ছাত্র শিবিরের সংগঠনে যোগদানের পর থেকেই ভাই মহানগর সভাপতি, মহানগর আমির ছিলেন। ওই সময়ে আমাদের স্টাডি ক্লাস 9 সাল 10 সাল, আমি 9 সালে মেম্বার হই। আমাদের স্টাডি ক্লাস, কোরআন ক্লাসগুলো ভাই মূলত চালাতেন। দীর্ঘ সময় ধরে এই ক্লাসগুলো হতো। আমাদের ভাইয়েরা খুব তৃপ্তি সহকারে, ভাই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি তিনি একটা মাদ্রাসা সভাপতি ছিলেন, মানে মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন এবং চমৎকার কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের উপরে অনবদ্য দখল, তৎকালীন সময়ে দার্স লেখা, দার্স দেয়া, এই বিষয়গুলো আমাদেরকে খুব আবেগ আপ্লুত করত। এরপরে দীর্ঘ একটা সময় ধরে জেলখানায় কাটে।
প্রায় 7 বছর ধরে আমাদের থেকে বিচ্ছিন্ন, এবং এই অবস্থায় তার ফ্যাসিবাদী আমলের সময়গুলো কেটেছে। জেল থেকে বের হয়েছে, আবার জেল গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দিয়েছে, নো অ্যারেস্ট নো হ্যারেস এই অর্ডার কোর্টের থেকে থাকার পরেও বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় বিভিন্ন সময় অকথ্য নির্যাতনও করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এই মাজলুম জননেতার যে বইগুলো, এখানে কারাগারের স্মৃতি নিয়ে তিনি বই লিখেছেন, মুমিনের সবর ধৈর্য কিভাবে আমরা নিতে পারি নামাজের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পলিটিশিয়ানদের যে লেখালেখির সাথে সংযুক্ত থাকা, এইটা একটা বড় একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয় তার অধস্তনদের, যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যখন আন্দোলনকে দাঁড় করানো যায় বা একটা পলিটিক্যাল ভিউ দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে পরাজিত করার কোনো শক্তি অল্টারনেট থাকে না। আমরা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের এই প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। আমাদের রাহবাররা, সাবেক যারা দায়িত্বশীল ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাইদেরও অনেক বেশি লেখা ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রচুর বই লেখা আছে, এবং অনেক জ্ঞানে গুণে তানে মানে দখল ছিল তাদের। আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি এই সদকায়ে জারিয়ার যে কার্যক্রমগুলো তারা জারি রেখেছেন, এগুলো উম্মাহের খেদমতে যেন কাজে লাগে। আল্লাহ রবুল আলমিন তাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী নামক এই প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমপি ছিলেন জনাব মিয়া গোলাম পরোয়ার সাহেবের লিখিত 5টি বইয়ের আজকের এই মৌড়কুম্ভচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি আরেকজন মজলুম নেতা, আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির, দীর্ঘ 14 বছর যিনি কারাগারে ছিলেন, জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার খুবই প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি বাংলাদেশ সরকারের সম্মানিত একজন মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এমপি, আমাদের বুলবুল ভাই সহ শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আছেন, এখানে ব্যারিস্টার আরমান আছেন, আব্দুল জব্বার সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় সুধীমণ্ডলী। আমি প্রথমেই, এটা একটা ব্যতিক্রম, বাংলাদেশে সাধারণত রাজনৈতিক দলের যারা শীর্ষ দায়িত্বে আছেন তাদের লেখালেখিটা কম, খুব বেশি চোখে পড়ে না। এর মধ্যে ব্যতিক্রম তো আছেন কিছু, যাদের নাম আমরা জানি। তো আমার সে মনে হচ্ছে যে সমসাময়িক সময়ে আমাদের জনাব পরোয়ার সাহেব এই বইগুলো লিখেছেন। এর মধ্যে একটি হচ্ছে কারাগারের স্মৃতি, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তিনি লিখেছেন। তো আমি এই জন্য মোবারকবাদ জানাচ্ছি যে রাজনৈতিক দায়িত্ব পালন করে, শীর্ষস্থানীয় এই ভূমিকা পালন করে লেখালেখির এই প্রফেসর গোলাম আজম সাহেবের ভাষায় এটা হচ্ছে একটা রোগ, লেখালেখির রোগ আছে কিনা তিনি বলতেন আর। তো এই রোগে তিনি আক্রান্ত হয়ে 5টি বই ইনশাআল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ লিখেছেন, এই জন্য তাকে মোবারকবাদ। আমার বেশ কয়েক বছর আগের একটি ঘটনা বলতে হচ্ছে। এই ঘটনার দুজন নায়ক, দুজনই দুনিয়াতে নেই। একজন হচ্ছেন মরহুম আব্বাস আলী খান সাহেব, আরেকজন হচ্ছেন প্রফেসর ডক্টর সৈয়দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আলী হাসান স্যার। এই প্রেস ক্লাবে এই প্রোগ্রামটা ছিল, সম্ভবত এটা 97 বা 98 হবে। আব্বাস আলী খান সাহেবের লেখা খুব বিখ্যাত একটি বই হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস, প্রায় 500 পৃষ্ঠার বই, খুবই চমৎকার বই। এবং তিনি জানেন, আপনারা হয়তো যারা তার বইগুলো পড়েছেন, খুবই সুসাহিত্যিক। তো প্রধান অতিথি সৈয়দ আলী হাসান সাহেব যখন দাঁড়ালেন বক্তৃতা, খুব অসাধারণ তিনি আরম্ভ করলেন তার বক্তব্য দিয়ে। বললেন যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামীর বিরুদ্ধে 302 ধারায় একটা মার্ডার কেসের মামলা দায়ের করতে চাই। প্রধান অতিথি জন এরম আরম্ভ করেন, সবাই তো আশ্চর্য হয়ে যায় যে আসলেন বইয়ের মূলকুম্ভচনে আর বলতেছে যে জামাতের বিরুদ্ধে তিনি 302 ধারায় মার্ডার কেসের মামলা দায়ের করবেন। বলে আমি মামলাটা এই কারণে করতে চাই জামাতের বিরুদ্ধে, যে জামাত ইসলামী আজকে যার বইটা আমি উদ্বোধন করছি, অর্থাৎ আব্বাস আলী খান সাহেবের কথা বলছেন, যে তার মতো একজন সুসাহিত্যিক, তার মতো একজন অসাধারণ ঐতিহাসিক, তার মতো একজন বিদ্বান ব্যক্তি, যিনি রাজনীতিতে না আসলে এই জাতি একজন ক্ষণজন্মা একজন ব্যক্তিত্বকে পেত সাহিত্যের অঙ্গনে, তার ভাষায়। তো জামাত ইসলামী রাজনীতিতে এনে তাকে হত্যা করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে আমি 302 ধারায় মামলা করতে চাই। তো তিনি যখন এটার ব্যাখ্যা দিলেন, তখন আমরা বুঝলাম যে ওনার ব্যাখ্যা কোন লাইনে তিনি কথা বলেছেন।
তো এটা ঠিক যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ লেখালেখি কম করেন, আমরা ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেছি। অথচ আমেরিকার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান, একাধিক রাষ্ট্রপ্রধানের বই আছে যেগুলা মিলিয়ন মিলিয়ন কপি চলে, একাধিক আছে, আপনার বাজারে এগুলো জানেন। বা ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে, তাদের অসাধারণ সাহিত্য লিখেছেন, চমৎকার সব বইগুলো লিখেছেন, বা ইউরোপের বাইরে অনেকে লিখেছেন গিয়ে। তো এই দিক থেকে আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকি যে রাজনীতি যাদের জন্য করি বা যে কথাগুলো বলি আমি সে কথাগুলো লিখে যাই না আমার পরবর্তী প্রজন্মের জন্য গিয়ে। আমি মনে করি এদিক থেকে ব্যতিক্রম যারা, তার মধ্যে একজন মিয়া গোলাম পরোয়ার সাহেব একজন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার 5টি বই, আমি সবগুলো বই পুরো পড়ি না, কিন্তু পাওয়ার পরপরই গতকালকে পরশু মিলে আমি মোটামুটি চুপগুলোই ফেলছি। তার সামারি যেগুলো দেখার সূচিপত্র ইত্যাদি ইত্যাদি আমি দেখেছি, খুবই ভালো লিখেছেন, সুলিখিত বই হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি এগুলো অধ্যয়ন করি তাহলে রাজনীতিবিদের চিন্তা, তার দর্শন, তার কার্যক্রম, তার অভিজ্ঞতা এবং তিনি জাতিকে কি বলতে চান সেই কথাগুলো জাতি জানতে পারবে গিয়ে। আর আমরা যারা রাজনীতিতে আছি আমাদের জন্য দোয়া করেন, আমরা রাজনীতি কম করে যাতে কিছু কিছু লেখালেখি করতে পারি, আর পড়তেও পারি আর লিখতেও পারি। তো লেখার জন্য পড়াটা অপরিহার্য। বলা হয় থাকে যে যদি 1 পৃষ্ঠা লিখতে চান তাহলে 10 পৃষ্ঠা পড়তে হয়। তো আমরা যেহেতু পড়ি না, সুতরাং আমরা লেখিও না। আমরা যাতে সবাই পড়াশোনা করি, সবাই যাতে আমরা লেখালেখি করি, যাতে শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, অনাগত সেই মানুষগুলোর জন্য যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকলো, আমার থাকলো। আমি আবারও আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। এটা সুন্দর আয়োজন, এটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আপনারা অনেকেই এখানে আসছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা। আমরা সবাই যাতে আমাদের এই প্রিয় দেশটিকে, যে দেশটি দীর্ঘ 16 বৎসর জালিমের কবলে ছিল, মুক্ত হয়েছে, আমরা যাতে আর কোনো জালিম এখানে না দেখি। আমরা একটি সুন্দর, সুস্থ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে করতে পারি। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় পানি সম্পদ মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদুদ্দিন চৌধুরী এনি। উপস্থিত আছেন সম্মানিত এই বইয়ের সম্মানিত লেখক, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামীর নায়েবে আমির উপস্থিত আছেন বর্তমান সংসদের সম্মানিত এমপি এটিএম আজহারুল ইসলাম। আজকে যে বইগুলো এখানে মোড়ক উন্মোচন হবে, আমার বিশ্বাস যে সবারই দৃষ্টি মাঝখানে যে বইটি, লৌহ কপাটের অন্য জীবন তথা কারা স্মৃতি নিয়ে যে বইটি, এটির দিকে সবারই দৃষ্টি। তার বাইরেও আমি একটি বিশেষ কথা বলতে চাই। আমি নিজেও একটি প্রকাশনার সাথে সম্পৃক্ত আছি, বাট রিসেন্ট আমরা অধিকাংশ ক্ষেত্রেই অনুবাদ কর্ম নিয়ে ব্যস্ত আছি। অর্থাৎ আমরা বিশ্বের নানান গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্য ভাণ্ডার থেকে আমরা গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ করার কাজে নিয়োজিত রয়েছি। আমার বিশ্বাস যে এই প্রশ্ন যদি আমাকে করেন যে এই কাজ কেন করেন, এটার একটা বড় উত্তর এটাও হবে যে আমাদের মৌলিক লেখক যেটা আর কি, সেটার বিরাট সংকট থাকার কারণেও আমরা অনুবাদ কর্মের দিকে একটু বেশি ঝুঁকে গেছি। এই যে আজকে 5টি বই প্রচ্ছদ প্রকাশনী থেকে প্রকাশিত হলো, পুরোটাই মৌলিক সাহিত্য এবং একজনের লেখকের, বাংলাদেশি লেখক। তো বাংলাদেশে তো লেখক সত্তা নানান দিক, নানান বিভাগ নিয়েছিল। একটা দীর্ঘ সময় ধরে আমরা উপন্যাস, গল্প, এই সব সেক্টরে বেশি সময় দিয়েছি, পড়েছিও আমরা। এখন সেখান থেকে বের হয়ে এসে জীবনবোধ নিয়ে, দর্শন নিয়ে, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মেসেজ কি, সেই বিষয়গুলো নিয়ে লেখালেখি ব্যাপকভাবে সমাদৃত বা বর্তমান সময়ের জন্য খুবই আলোচিত। সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই আমাদের সামনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে 5টি বই এনেছেন, এই বইগুলোর মধ্যে বেশ কয়েকটি আগে থেকেই বাজারে আছে, আমরা এই বইগুলো সম্পর্কে জানতে পেরেছি। বাট এই যে কারাস্মৃতি নিয়ে যে লেখা, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্যাটাগরিতে যারা আমরা আছি তারা সবাই কারাগারের দীর্ঘ স্মৃতি বহন করে চলেছি। জুলুম নির্যাতনের এমন কোনো দিক নাই, বিভাগ নাই। বিশেষ করে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময় এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন,
জামাতের সেক্রেটারি জেনারেল নায়েবে আমিররা উপস্থিত আছেন এখানে, তাদের উপর যে ভয়ঙ্কর জুলুম নির্যাতন হয়েছে এর মধ্য দিয়েই কিন্তু একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমাদেরকে এই কারা স্মৃতিগুলো জানা দরকার। আমি জানি যে এটা খুবই দুঃসাধ্য, কারণ এত ব্যস্ততার মধ্যেও একটি দলের সেক্রেটারি জেনারেল হয়ে তিনি এই বই লিখেছেন। আসলে তিনি এটি প্রয়োজন ফিল করেছেন বলেই লিখেছেন। এবং এখানে আমার দাবি থাকবে, জামাতের নায়েবে আমির এমপি সাহেব এখানে উপস্থিত আছেন, এটি মাজহার ভাই, তার জীবনের জন্য যে ভয়ঙ্কর স্মৃতি, যে তিনি হত্যাকাণ্ডের ফাঁসির আসামি ছিলেন, সেখান থেকে তিনি বেরোয় এসছেন, সেই স্মৃতিটা অবশ্যই তিনি লিখবেন। এবং এখানে দীর্ঘ ছাত্রজীবন থেকে শুরু করে যাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে, মাননীয় এমপি শহীদুদ্দিন চৌধুরী, 24 জুলাই পর্যন্ত তিনি অসংখ্যবার কারাগারে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সম্ভব হলে তিনিও তার স্মৃতিগুলো লিখবেন। আসলে এই লেখালেখিগুলোর মধ্য দিয়েই সাহিত্য সমৃদ্ধ হবে এবং দেশের জনগণকে বা বর্তমান প্রজন্মকে জানতে হবে। সংসদের লাস্ট দিন বা তার কয়েকদিন ব্যাপী আগ পর্যন্ত আমরা একটা আলোচনায় ছিলাম। অনেকজন এমপি একটা কথা বলেছেন যে বর্তমান প্রজন্মকে আমরা রিলেট করতে পারছি না। তো বর্তমান প্রজন্মকে আমরা কী দিয়ে রিলেট করব? আমাদের শুধু কথা, শুধু 2টা ভিডিও বক্তব্য দিয়ে দেওয়ার মাধ্যমে হবে না। এখানে অবশ্যই কিছু দালিলিক বিষয় থাকা লাগবে এবং সেটি অবশ্যই লিখিত আকারে থাকা দরকার। সেটা রেফারেন্স হিসেবে যেন গ্রহণ করতে পারে জাতি, এই প্রজন্ম বিশেষ করে। আমি এজন্য অশেষ মোবারকবাদ জানাচ্ছি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার, যিনি এই সাহিত্যকর্ম করেছেন। এবং আমি যে দাবি রাখলাম সেই দাবিগুলো আমাদের সম্মানিত অতিথিরাও বিবেচনা করবেন। এই আশাবাদ রেখে আমি এই বইগুলোর উত্তরোত্তর সমৃদ্ধির সাফল্য কামনা করে আগামীর বাংলাদেশ সুন্দর হোকে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেলের 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন রাজনীতিবিদ যখন লিখেন, সে লেখার উপর মধ্যে তার আদর্শিক যে সৌন্দর্য আছে তার প্রভাব পড়ে। একজন রাজনীতিবিদ যখন লিখেন তখন দেশকে নিয়ে তার ভাবনা, স্বপ্ন এবং দেশকে আগামী দিনে কিভাবে দেখতে চান তিনি তার লেখায় সেগুলোর একটা ছবি আঁকেন। একজন রাজনীতিবিদ যখন লিখেন তখন তার পুরো জীবনের, ছাত্র জীবন থেকে আমাদের সেক্রেটারি জেনারেল ছাত্র রাজনীতি শুরু করেছিলেন, তিনি এমপি হয়েছিলেন, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি পার্টির তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার যে দেশকে নিয়ে আকাঙ্ক্ষা, স্বপ্ন, অভিব্যক্তি, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, তার লেখায় সেগুলার অবশ্যই সমন্বয় ঘটবে একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, এটি স্বাভাবিক। আমি মনে করি যে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি এটি রাজনীতিবিদদের জন্য একটি মেসেজ। বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা ব্যস্ততম পার্টির রেগুলার সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার পরেও জেলের ভিতরে এবং বাইরে তিনি সময় বের করে লেখার দিকে মনোনিবেশ করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই এবং আমি মনে করি যে এই মেসেজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদেরকেও দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হলে, জনগণকে সচেতন করতে হলে আমাদের লিখতে হবে। আমি আশা করি যে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ লেখা ক্ষেত্রে আগ্রহ ফিল করবেন এবং আমি আশা করব যে আমরা সহ এখানে আমরা যারা আছি এবং যারা নেই সবাই আমরা আমাদের রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও লেখার দিকে আমরা মনোনিবেশ করতে পারলে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে এটা একটা
বড় ধরনের মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আজকে এই 5টি বই তিনি জেলখানায় যেটি লিখেছেন, আসলে পুরো সময়ে দীর্ঘ সময় জুড়ে বারবার পার্টির সেক্রেটারি জেনারেল হিসাবে, এই 20 বছরে সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে এবং বিভিন্ন দায়িত্ব পালনকালীন সময়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। আমার মনে হয় যে এই কারাবরণের স্মৃতি এবং বিভিন্ন সময়ে তার উপরে জুলুম নির্যাতনের একটা স্বচ্ছ ধারণা আমরা পাব। মূলত এই জেল জুলুম এবং কারাস্মৃতি এটি বাংলাদেশের হাজারো এবং লক্ষ লক্ষ যারা নির্যাতিত নিপীড়িত এবং কারাগারে যারা সময় কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, মানবেতর জীবনযাপন করেছেন, এই বইটি তার প্রত্যেকের জন্যই আমি মনে করি যে একটি পাথেয় হবে এবং প্রত্যেকের স্মৃতিকে নতুন করে তুলে ধরার জন্য, লেখনীর মধ্যে নিয়ে আসার জন্য এবং এটিকে জনগণের সামনে প্রকাশ করার জন্য একটা আগ্রহ প্রত্যেকেরই মধ্যে তৈরি হবে। এটি হচ্ছে বাংলাদেশের একটা যে চলমান 17.5 বছরের যে জুলুম নির্যাতন, নিষ্পেষণের স্টিম লড়ার যে প্রতিচ্ছবি, গুণ খুম, জেল জুলুম হলিয়া, মিথ্যা মামলা, সেই প্রতিচ্ছবিটাই এই বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কথা লম্বা করতে চাই না। আমরা চাই যে হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের সেক্রেটারি জেনারেল তার লিখনী ধারা অব্যাহত রাখুক। আর আমরা যারা আছি এখানে এবং যারা অনুপস্থিত রাজনীতিবিদরাও এখান থেকে লেখার ব্যাপারে আগ্রহ এবং উদ্যোগ তারা নিক এবং আগামী দিনে আমরা যে প্রজন্ম আসছে, যে প্রজন্ম আছে, সেই প্রজন্মকে ধারণ করার জন্য সিনিয়রদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং তাদের স্বপ্ন, ভালো লাগা এবং নতুন দেশ বিনির্মাণে তাদের যে সামগ্রিক প্রচেষ্টা, এটা লিখনির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং একটা স্মৃতিবন্ধন তৈরি হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে লেখককে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রচ্ছদ প্রকাশনা সংস্থার উদ্যোগে আয়োজিত 5টি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজক সংস্থার সম্মানিত চেয়ারম্যান, এমডি এবং মঞ্চে আজকে অনেক সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত আছেন এবং আমন্ত্রিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। রাজনৈতিক কর্মীদের জীবনে কারাভোগ করা এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে আমরা যারা আল্লাহ তাআলার দিন জীবনে মানি এবং সমাজের দিনকে বিজয়ী করতে চাই, এটা তাদের জীবনের একটা পরীক্ষা। এই পরীক্ষার মুখোমুখি যারা হন তাদেরকে কারাগারেই যেতে হয়, এটাই নিয়ম। তো শুকরিয়া আদায় করছি যে সেই কারাগারের সময়টা এখানে সবচেয়ে বেশি মজলুম এবং আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে বেশি মুরব্বী, শ্রদ্ধাভাজন এটিএম আজহারুল ইসলাম, যিনি আল্লাহরই খাস করুণায় ফাঁসির কক্ষ থেকে এখন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য। এ নজির এবারের পার্লামেন্টেই মাননীয় স্পিকার বলেছেন যে এই পার্লামেন্টে এমন এক বৈচিত্র্যময় পার্লামেন্ট যেখানে ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসা লোকেরাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন। যাবজ্জীবন আয়না ঘরে থাকা আমাদের স্নেহস্পদ সন্তানতুল্য ব্যারিস্টার আরমান আয়নাঘরের সাক্ষী। আমার রাজনৈতিক জীবনের একজন সহযোদ্ধা আজকের অনুষ্ঠানের এই দাওয়াতে যিনি আনন্দ সহকারে উপস্থিত হয়েছেন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির কেন্দ্রীয় নেতা, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কারাজীবনে তিনিও আমার বিভিন্ন সময় অত্যন্ত ঘনিষ্ঠ একজন সঙ্গী ছিলেন। আমরা
শেখ হাসিনার আগে যখন কারাগার থেকে বের হলাম তখনও আমাদের অ্যানি ভাই, বর্তমান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, দীর্ঘদিন আমরা একই কারাগারে একই সঙ্গে খেয়েছি, এক জায়গায় থেকেছি। আবার হাসিনার পতনের আগে আগে যখন আবার আমরা জুলাইয়ের আন্দোলনে গ্রেফতার হলাম, তখন ডিবি অফিসে রিমান্ডে শেষ 5ই আগস্টের সময়ও আমি, অ্যানি ভাই সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা তখন কারাগারেই ছিলাম। তিনিও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি যে কথার থেকে ওনাদের নামের দিকে চলে গেলাম সেটা হলো যে কারা জীবনটা এমন যে কে কিভাবে কারাগারের সময়টা কাটাবে তার উপরেই তার জীবনের সাফল্য নির্ভর করে। কারাগার হচ্ছে একটা অখণ্ড অবসর পাওয়া যায়, এবং দুইটা কাজের জন্যে একজন মুমিন যদি এই সময়টা পার করতে সিদ্ধান্ত নেয় তাহলে তার আর কারাগারে কোনো কষ্ট হয় না। একটা হলো লেখাপড়া করা, প্রচুর লেখাপড়া করার সময় যারা কারাগারে আপনারা গিয়েছেন, এই সারির সবাই জেলখানায় গিয়েছে। এখানে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি থেকে নিয়ে সাবেক মিলে সব 5 জন কেন্দ্রীয় সভাপতি এখানে আছেন, আমি হিসাব করলাম। আজহার ভাই আছেন, রাশেদ, তারপরে জুবায়ের ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আব্দুল জব্বার, সবার কারাগারের জীবনের অভিজ্ঞতা সব বুঝলুম। তো একটা সুযোগ হলো পড়াশোনা করা, কোরআন, হাদিস, ইসলামিক লিটারেচার, কারা লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়, এটা সবারই সেই প্র্যাকটিস আছে। আর একটা হলো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আল্লাহর সান্নিধ্যে নিজেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করার একটা অখণ্ড অবসর হচ্ছে কারাজীবন। তো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই ধৈর্যের সাথে সেই কারাজীবন পার করার এবং কারাগারের সময়টাকে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পর্ক এবং কিছু লেখাপড়া করার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে চিন্তা করতে পারিনি কারাগারে থাকা অবস্থায় যে আমরা একদিন বের হতে পারবো, বই আকারে কিছু লেখা ভিতরে ভিতরে যা লিখলাম এটা প্রকাশিত হবে, পাঠকদের কাছে যাবে, সেটাও যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন। কারণ এমন এক দুঃসময় কালো দিন আমরা পার করছিলাম, মাঝে মাঝে অনেকে বলতেন, আমরাও মনে করতাম আর বোধহয় এই কারাগার থেকে বের হওয়া সম্ভব হবে না। আজহার ভাই ফাঁসির দণ্ড নিয়ে যখন ছিলেন, আমি আমার এই বইয়ের মধ্যে লিখেছি সেই স্মৃতি। আজহার ভাইয়ের অনেক অসাধারণ উক্তি বিভিন্ন আলোচনায় উনি করতেন, সেটাই বইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা পড়লে পাবেন। তো আমি কথা সংক্ষেপ করতে চাই যে আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, বইগুলোর মধ্যে কি আছে, সব বইগুলোই আমার কারা জীবনে লেখা, সেটার বর্ণনায় আমি আর যাব না, যেহেতু এটা পড়েই আমরা সবাই জানতে পারবো। আমি শুধু এইটুকু দোয়া চাই, মানুষের মাঝে আল্লাহ তাআলার দ্বীনের জন্য একটা নির্ভীক, মৃত্যু ভয়হীন চেতনা তৈরি করার দাওয়াতি কাজের জন্য এই বইগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর আমার এই সময়টুকু যেন পৃথিবীর পার্থিব কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পারে, এই দোয়া আমি আপনাদের সবার কাছে চাই। আমাদের আজহার ভাই যখন বেঁচে এসে পার্লামেন্টে কথা বলতে পারছেন, বিএনপির আর এক নেতা লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলেন, তিনিও মুক্তি পেয়ে কিন্তু এমপি হয়েছেন। আব্দুল সালাম পিন্টু, ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রায় 3 জন এখন পার্লামেন্টে, নাকি অ্যানি ভাই? এই 3 জনই মনে হয় হবে। এটা বিরাট ব্যাপার। পৃথিবীর কোনো দেশের পার্লামেন্টে এরকম নির্যাতিতদের বৈচিত্র্যময় সমাবেশ, যেটা মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার পার্লামেন্ট চলার মাঝে মাঝে এই স্বীকৃতিগুলো দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, অত্যাচারের যে কালো রাত আমরা পার করেছি, জুলুমের যে কালো অধ্যায় আমরা পার করেছি, আমরা যেন জাতির সামনের দিনগুলোতে এই কালো দিন যেন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই যেন আমরা একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলতে পারি। আপনাদের সবার কাছে আমি সেই দোয়া কামনা করি। আমি খুব কৃতজ্ঞতা জানাই এখানে ছাত্র শিবিরের সাবেক বর্তমান কেন্দ্রীয় সভাপতিরা যারা উপস্থিত আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি বলছিলেন যে আমি এই অনুষ্ঠানে থাকব, আমার জেলের সাথী, আমরা খুবই ঘনিষ্ঠ।
তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভাই আসতে চেয়েছিলেন, আমি আর দ্বিতীয়বার ব্যস্ততার কারণে আমি ওনাকে আর রিমাইন্ড করিনি, কিন্তু অ্যানি ভাই নিজে আগ্রহ করে বললেন যে আমি আসছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের সবচেয়ে মজলুম এইচ.এম. আজহারুল ইসলাম ভাই, জীবদ্দশায় আমরা ওনাকে কাছে পেলাম, বুকে পেলাম, ওনার মুখের দুটো কথা শুনে আজকে আমরা তৃপ্তি পাব। সবার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর প্রচ্ছদ প্রকাশন, তারা যে বইগুলো প্রকাশ করলেন, আমি জেল থেকে বেরোবার পর ওনারা আমার ফোন করে খোঁজ নিয়ে চলে গেলেন। আমি ওনাদের সবাইকে চিনতাম না, বললেন যে আপনি যদি অনুমতি দেন তো আপনার লেখালেখিগুলো আমাদের দিলে আমরা একটু প্রকাশ করতে চাই। এই যে প্রকাশনা সংস্থার এমডির চেয়ারম্যান বোধহয় বক্তব্যে বলেছেন যে সব লেখকের পাণ্ডুলিপির একটা স্টাইল থাকে, কিন্তু 7 বছরে আমার লেখার কোনো গ্রামার ছিল না। এই ডায়েরিতে 5 লাইন, ওই খাতায় 10 পাতা, ওই নোটবুকে 3 পাতা, খুব কষ্ট করেছে এরা। বলে সব আপনি আমাদের দেন আর একটা গাইড দেন, আমরা সব খুঁজে বের করে করে একটা জায়গায় নিয়ে আসবো। তো এরা সব সেট করে প্রুফ দেখানোর পরে আমি খুব আশ্চর্য হলাম যে অন্তত বিশেষ করে এই লৌহ কপাটের অন্য জীবন বইটা অন্তত 7-8টা জায়গায় পাণ্ডুলিপিতে আমার, মানে কখনো 6টা কারাগারে আমি ঘুরছি, তো খুলনা কারাগার, কাশিমপুরের 3-4টা কারাগার, নারায়ণগঞ্জ কারাগার, নাজিমুদ্দিন রোডের কারাগার, কেরানীগঞ্জের কারাগার, সব কারাগারেই লিখছি। সবগুলো কারাগারের বিধি এত কঠিন ছিল যে খাতা নিয়ে বেরোনো যেত না, যা লিখেছেন তা আবার রেখে আসতে হতো। লুকায় লুকায় কার আগে জামিন হয় তার ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে দিতাম, তুমি এটা নিয়ে আমার বাসায় পৌঁছাই দিও। এই সবগুলো কালেক্ট করে প্রচ্ছদ প্রকাশন কষ্ট করে এডিটিং করেছেন, প্রুফ দেখেছেন। এবং আমার ব্যক্তিগত আর্থিক সামর্থ্য এমন নেই যে আমি এগুলো নিজের অর্থে প্রকাশ করতে পারতাম, সেজন্য তারা বলল যে না আমরা এটা প্রকাশ করব। পরে বলল যে আমরা একটা মোড়ক উন্মোচন অনুষ্ঠান করব। তা আমি তো চিন্তাই করতে পারিনি তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে। এই জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি সময় ব্যয় করে যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, বরকতময় করেছেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন মোড়ক উন্মোচনটার পরেই অ্যানি ভাই এবং আজহার ভাই কথা বললেই শেষ হয়ে যাবে আশা করি। জি, আমরা মেহমানদেরকে অনুরোধ করবো একটু বইগুলো সামনের দিকে করে ধরার জন্য, যেন স্ন্যাপ নিতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কারা জীবনের স্মৃতি সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ, বিশেষ করে স্নেহস্পদ পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন করা হয়েছে আমি এখনও জানি না। আমি না লেখক, না সাহিত্যিক, না কবি, না প্রাবন্ধিক, না ঔপন্যাসিক। আমাকে কেন চয়েস করা হয়েছে, একটা কারণ হতে পারে যে আমি কারা জীবন বা কারা ভোগ করেছি, হয়তো এই জন্য আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে।
আপনারা শহীদুদ্দিন চৌধুরী ইয়ানির মুখে অনেক কথা শুনলেন। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য জান্নাত। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ করতে চায়, আজকে নয়, দুনিয়ার সৃষ্টি থেকেই তাদেরকে এই দুনিয়ার জীবনটাকে কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই লড়াইটা জুলুম এবং জালেমের বিরুদ্ধে, এই লড়াইটা সত্য এবং মিথ্যার বিরুদ্ধে, এই লড়াইটা আল্লাহ দ্বীন এবং মানব রচিত মতবাদের বিরুদ্ধে। এই জন্য এই লড়াই চিরন্তন এবং এই লড়াই দুনিয়ার শেষ দিন পর্যন্ত চলতেই থাকবে। আমি কারা জীবনে সবচেয়ে উৎসাহিত হয়েছি, আপনারা জানেন বিংশ শতাব্দীতে ইসলামী আন্দোলনের দল হিসেবে সবচেয়ে নির্যাতিত হয়েছে ইখওয়ানুল মুসলিমিন। কয়েকদিনের ব্যবধানে 264 জনকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্যাতন সেই মাত্রায় ছিল না বা করতে পারিনি। আমরা যারা মুমিন হিসাবে জীবনযাপন করতে চাই, এটা আমাদের জন্য পাওনা, এটা আমাদের হতেই পারে, এই বিশ্বাস কমপক্ষে আমার ছিল। ফাঁসির কাষ্ট যখন আমাকে দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, আমি যখন জেল গেটে আসি, নিয়ম হচ্ছে ডাক্তার এসে পরীক্ষা করে। তো আমার ডাক্তার প্রেশার মেপে বলে যে আপনি কি জানেন যে আপনার রায় কী হয়েছে? তাই আমরা অবশ্যই জানি ফাঁসি হয়েছে। তাহলে আপনার তো প্রেশার নর্মাল। তা আমি বলি আমরা অ্যাবনর্মাল হবে কী জন্য? আমি তো কোনো অন্যায় করি এখানে আসিনি। আমি যে অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছে এর সঙ্গে আমার দূরতম সম্পর্ক ছিল না, অতএব আমার তো কোনো ঘাবড়ার কোনো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ 14টা বছর কারাগারে গিয়েছে, আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নেই বসবাস করেছি এবং আমার বিশ্বাস ছিল যে আওয়ামী সরকারের আমলে যদি আমার ফাঁসি কার্যকর করা হতো তাহলে আমি নিশ্চিত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী শাহাদাতের মর্যাদা পেতাম। কিন্তু সেই সৌভাগ্য আল্লাহ দেননি। আল্লাহ যাকে চান তাকেই সৌভাগ্য দান করেন। আমাদের 11 জন ভাইকে সেই হিসেবে শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মিয়া গোলাম পরা ভাই একজন সুলেখক এবং সুবক্তাও এবং সংগঠক। আমি তাকে আগে থেকে চিনি। তিনি কারা জীবনে সময়টা কাটিয়েছেন একদিকের জন্য পড়াশোনা এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, সাথে সাথে বই লিখেছেন যেটা স্থায়ীভাবে আমাদের সমাজের লোকরা পড়াশোনা করে উদ্বুদ্ধ হবে। তার এই বই আমি উত্তরোত্তর বেশি বেশি লোকরা পড়াশোনা করুক এই আহ্বান পাঠকদের জানাবো আমি। এই লেখার উদ্দেশ্য তিনি কারা জীবনে কী রকম কী জীবনযাপন করেছেন সেটা নয়। এই লেখার উদ্দেশ্য হওয়া উচিত যে এর মধ্য দিয়ে যারা আমাদের নতুন প্রজন্ম, যারা স্বৈরাচারের অত্যাচার জুলুম দেখার সুযোগ পাননি, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হননি, তারা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে সত্যের পথে, ন্যায়ের পথে এবং গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এরকম আমাদের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হতেই হবে। এতে জাতি সাহসী হবে, যুবকরা সাহসী হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি পাবে। এটাই আমার মনে হয় এই লেখার মাধ্যমেই তিনি জানিয়ে যেতে চেয়েছেন পাঠকদেরকে। শুধু মনোরঞ্জনের জন্য পাঠ করে বা অনেক নির্যাতনের কথা শুনে চোখে পানি ফেলে আমরা একটা জাতিকে জাগ্রত করতে পারবো না, আমাদের যুব সমাজকে জাগ্রত করতে পারবো না। এটা লেখনী এবং বাস্তব জীবনের মধ্য দিয়েই এটা প্রমাণ করা যায় এবং এর মাধ্যমে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি এরপর যে কথা বলতে চাই, উনি লিখেছেন বা আরও অনেকে লেখছেন অথবা লিখবেন, কিন্তু আমাদের বাইরে হাজার হাজার সাধারণ আমাদের কর্মীরা যারা আমাদের চেয়েও কষ্ট স্বীকার করেছেন, যারা জেলখানায় কোনো সুযোগ সুবিধা পাননি, তাদের কথা কে বলবে, তাদের কথা কে লিখবে? তাদের কষ্ট কিন্তু আমরা জানি না, আমাদের সমাজের লোকটা জানে না, অথচ তাদের ত্যাগ কোরবানির মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। যদি কোনো লেখক থেকে থাকেন
এই সমস্ত অব্যক্ত ব্যক্তিদের জুলুম নির্যাতনের কথা জাতির সামনে আসলে এই সমস্ত ব্যক্তিরা যারা কষ্ট নির্যাতন সহ্য করেছেন জাতি জানতে পারবে। অনেক অনেক ভাই বোন যারা আছেন অনেক কম বয়সে আমি জেলখানায় দেখেছি, তাদেরকে হয়তো আমরা স্মরণ করি না, কিন্তু তাদেরও কিন্তু কষ্ট কম নয়, তাদের প্রতি কম নির্যাতন সহ্য করা হয়নি। এই জন্য তাদের কথাগুলো কোনো না কোনোভাবে আমাদের আসা উচিত। আজান দিচ্ছে, অনেক বক্তব্য হয়েছে, আমি আর লম্বা কথা বলতে চাই না। এই বই আমি পড়ার সুযোগ পেয়েছি, সবটাই নয়, বিশেষ করে কারাগারের উপরে যে লিখেছেন উনি ওনার তথ্য অনুযায়ী 7 বছর 24 দিন তিনি কারাভোগ করেছেন। এই 7 বছর 14 দিনে কারাভোগের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেছেন। আমরা এখান থেকে অনেক শিক্ষা লাভ করতে পারি। আমি লেখককে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রকাশক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি জাতির সামনে এই কথাগুলো নিয়ে আসার জন্য। আপনারা সবাই শুনেছেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।